This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by Agilus Diagnostics. নিজেকে টেস্ট করতে থাকুন। ঠোঁটকাটা স্পেশালে আপনাদের বলবো জঙ্গলে বাঘের ভয় কেন এই বুঝি পাশের লোকালয় বেরিয়ে এলো আর লোকালয়ে ঘুঘুর ভয় দুটোই দেখাবো। দেখুন 5 দিন পার হয়ে গিয়েছে ওই জঙ্গলে, পুরুলিয়ার জঙ্গলে। জিনাত কোথায় কেউ জানে না। রেডিও কলার পরানো এক বাঘিনী, তাকে ট্র্যাকই করা যাচ্ছে না। হুলা পার্টি পাঠানো হলো। বন দফতর সূত্রে খবর, রাইকাপাড়া সংলগ্ন ভাড়ারি পাহাড়ে রয়েছে বাঘিনী জিনাত। ওই পাহাড়ের চারদিক ঘিরে অভিযানে নামে পুরুলিয়া বন দফতরের হুলা পার্টি। এই হুলা পার্টির সঙ্গে ছিল ওড়িশা এবং সুন্দরবন বন দফতরের বিশেষ দল। পাহাড়ের নিচে বিভিন্ন করিডোরে বাঘ ধরার জাল পাতা হয়। বাঘিনীকে তাড়া করে ওই জালে ঢোকানোর চেষ্টা করা হয়, কিন্তু দিনের শেষে সেই চেষ্টা ব্যর্থ। হুলা পার্টির সদস্যদের দাবি 4টে দল পাহাড় জঙ্গলে তল্লাশি করে বাঘিনীর খোঁজ পায়নি, শুধু 2টো ছাগলের দেহ মিলেছে। বিকেলে তাই ফিরে আসে ব্যর্থ হয়ে হুলা পার্টি এবং বন দফতরের বিশেষ টিম। এলাকাটি শ্যাডো জোন, মানে এত গভীর জঙ্গল মাঝে মাঝে যে কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘন অন্ধকার। আর তাই ওড়িশার সিমলিপাল রিজার্ভ ফরেস্টের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের কাছে যে ট্র্যাকিং ডিভাইস রয়েছে তাতেও সিগন্যাল ধরা পড়ছে না। ফলে বেশ চিন্তায় রয়েছে বন দফতর। বাঘিনী গুহায় ঢুকে গেল নাকি অন্য কোনো পাহাড়ে চলে গেল তা নিয়ে রীতিমতো ধন্দ। তাহলে লোকালয়ের মানুষ ভয় সিঁটিয়ে তারা দরজায় খিল এঁটে বসে আছেন, এই বুঝি বাঘ এলো। আর লোকালয়ে আরো একটা ভয়। প্রতিদিন নিজেকে টেস্ট করতে থাকা উচিত, কারণ টেস্ট করেই মানুষ ফিট থাকতে পারে। তাই যখন হেলথ টেস্টের কথা আসে তখন আমি ভরসা করি ইন্ডিয়াস লার্জেস্ট ডায়াগনস্টিক্স কোম্পানি অ্যাজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন। ঘুঘুর ভয়, কথায় বলে ঘুঘু দেখেছো ফাঁদ দেখোনি, কিন্তু চারপাশে তো শুধু ঘুঘুর বাসা দেখা যাচ্ছে। দিব্যি ঘুরছে ঘুঘুর দল। ফাঁদটা কোথায়? কেউ আগ বাড়িয়ে ফাঁদ পাতলে জুটছে বেদম মার। আমাদের রাজ্যের কথাই বলছি। ছবি দেখুন। ইনি শেখ আব্বাস উদ্দিন, ওর স্ত্রী জাহানারা বেগম আরামবাগের আরান্দা 1 গ্রাম পঞ্চায়েতের সদস্য। ওকে বেধড়ক মারা হয়েছে। আব্বাস এখন হাসপাতালে ভর্তি, গুরুতর। আমি তৃণমূল কংগ্রেসের মেম্বারের স্বামী শেখ আব্বাস উদ্দিন। আমি ইন্দাবাসের টাকা তোলাবাজি করছি, সবাই কিছু মস্তান আছে গ্রামেতে। আমি বাড়ি বাড়ি প্রতিবাদ করার জন্য এবং মিডিয়া করার জন্য আমাকে রাত্রে দোকানে আমি মুরগি রেডি করছিলাম। আমাকে হত আমি বুঝতেই পারিনি 10-15 জন বাইরে থেকে লোক নিয়েছে, খালি বুকে আর মাথায় মার। মারধর করেছে, কিল ঘুষি আর লাঠি করে মেরেছে। বুকে লাঠি মেরেছে, কিল ঘুষি মেরেছে, মাথায় ঘুষি মেরেছে। তো আমি প্রশাসনের কাছে বলছি, দেখুন ব্যাপারটা দেখুন। সাধারণ মানুষ একটা মেম্বারের স্বামী যদি আক্রান্ত হয়, সাধারণ মানুষ কোথায় যাবে? তারা তো নিরাপত্তাহীনতায় ভুগছে। এগুলো দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার। শুনলেন, বুঝলেন? আবাসের টাকা ঢুকছে, তৃণমূলের সরকার এই টাকা দিচ্ছে, বাড়ি করার টাকা। সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে তৃণমূলের কাটমানির খেলা। আব্বাস আপত্তি করেছিলেন, তাই বেদম্মার জোটে। তৃণমূল অঞ্চল সভাপতি বলছেন, পঞ্চায়েত সদস্যের স্বামীর যদি এই হাল হয় তো সাধারণ মানুষ, তাদের কি হবে? ঘর বেরিয়ে আমরা খুবই খুশি, কিন্তু আমাদের খুশিতে দিন কাটছে না, ভয়ের মধ্যেই দিন কাটছে। আর বারবার ফোন আসছে টাকার জন্য, সেই জন্য আমি ভয়েই দিয়ে এসেছিলাম। আমার বাড়ির ছেলেরা কেউ জানে না। দিদিমণি টাকা দিয়েছে, সেই টাকা এসে লোক চাইছে, এই দাও ওই দাও সেই দাও, এরকম জোর জুলুমবাজি আদায় করছে সব। ভয় দেখিয়ে
বাড়ি থেকে বেরোলে যে প্রশাসনের দ্বারস্থ হলে ওদিকে রাস্তায় হুমকি দেওয়া হচ্ছে, মারবো, ধরবো, মেরে দেবো, এরকম করে হুমকি দেওয়া হচ্ছে। আমরা তো বাড়ির মেয়েরা বড়ই অসহায় অবস্থায় থাকি, বাড়ির পুরুষরা বাইরে বেরোয়, তো বিপদ যে কোনোভাবেই আসতে পারে তাদের দিক থেকে, সেই জন্য আমরা বাড়ির পুরুষদের বাঁচানোর জন্যই ভয় দিয়েছিলাম। মানুষের পাশে না দাঁড়ালে, পয়সা না দাঁড়ালে, দিদিমণি যদি লোকজন পাশে না দাঁড়ায় কি করবে এরা? তৃণমূলের নাম করে তো পয়সা করে নিচ্ছে। আমি হাত জোড়হাত করে বলছি, প্রশাসনকে বলছি এই গরিব মানুষের পাশে এসে দাঁড়াতে। মানুষগুলো অসহায় মানুষ। যে মানুষের কাছ থেকে টাকা নিচ্ছে সে চোর, তোলাবাজ, তাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আপনার দলেরই প্রাক্তন প্রধানের ভাইপো তো তিনি। দেখুন, কে প্রাক্তন আমি তার উত্তর দিতে পারবো না, দায়বদ্ধ নয়। যিনি বর্তমান আছেন তার সম্পর্কে সে কি তোলা তুলছেন? যদি তোলেন, আমি অ্যাজ এ অঞ্চল সভাপতি হিসেবে আমি আপনাদের কাছে জবাবদিহি করতে, আমার দলের কাছে জবাবদিহি কাছে, প্রশাসনের কাছে জবাবদিহি করতে বাধ্য। আরে প্রাক্তন পঞ্চায়েত প্রধান তৃণমূল থেকে তো প্রাক্তন হয়ে যাননি, তার ছেলে শেখ আরাফাত জোর জবরদস্তি কাটমানি তুলছে বলে অভিযোগ। তার দাপটের সামনে তৃণমূলের অঞ্চল সভাপতিও কতটা অসহায় নিজের চোখে দেখলেন তো। আরাফাত দিব্যি বুক চিতিয়ে ঘুরছে। এটা ভিত্তিহীন যে ব্যক্তিটা প্রচার করছে, এই শেখ আব্বাস আলী, এ কিছুদিন আগে নির্দল ছিল, তো এগুলো ভিত্তিহীন। কেউ যদি আমার বিরুদ্ধে অভিযোগ দিয়ে থাকে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তার জন্য প্রশাসন আছে, থানা আছে, বিডিও আছে, এসডিও আছে, যেখানে খুশি আমার বিরুদ্ধে অভিযোগ জানাক তারা। কি কনফিডেন্স! এদিকে অসুস্থ স্বামীকে হাসপাতালে রেখে পঞ্চায়েত সদস্য ছুটছেন পুলিশের কাছে। গতকাল এফআইআর হলেও এখনো কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। ভয়ে নিজের বাড়ি ছেড়ে বাচ্চাদের নিয়ে অন্য জায়গায় চলে গেছেন ইনি। কাটমানি নিয়ে মুখ খোলায় বুধবার সন্ধে থেকেই গ্রামের বেশ কয়েকটি পরিবার বাড়ি ছেড়ে পালিয়েছে। থানায় এসেছিলাম আমি এফআইআর জন্য, কালকে রাত্রিবেলা এফআইআর করে গেছি, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। নিরাপত্তাহীনতায় ভুগছেন? হ্যাঁ, আমার বাড়িতে হামলাও করছে, ঠিক আছে, যার জন্য আমি বাড়ি ছেড়ে বাপের বাড়ি এখন আছি। হ্যাঁ, প্রাণ সংশয় আমি ভুগছি। আমার বাচ্চারাও, এমনকি বাচ্চা আছে, তাদেরকেও আমাকে নিয়ে প্রাণ সংশয় থাকতে হচ্ছে। আমি চাই প্রশাসন যাতে আমাদের নিরাপত্তায় থাকার ব্যবস্থা করে। এ তো দক্ষিণের এক টুকরো ঘুঘুর বাসার ছবি। আবাসের টাকা থেকে কাটমানি ঠেকাতে গিয়ে আক্রান্ত পঞ্চায়েত সদস্যের স্বামী, ভয় বাড়ি ছাড়া পঞ্চায়েত সদস্য। এবার চলুন উত্তরের একটা ঘুঘুর বাসা এবার দেখে আসি। ছবি মালদার চাঁচল 1 ব্লকের খরবা পঞ্চায়েতের গোপালপুরের বাসিন্দা সালেমা বিবি। তার মেয়ে শাহনাজ খাতুনের বিয়ে হয় গত নভেম্বরে। বিয়ের 19 দিন আগে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের টাকা পাওয়ার জন্য নিয়ম মেনে ব্লক দফতরে আবেদন করেন। বিয়ের ঠিক 1 সপ্তাহ আগে তদন্তে আসেন সমীক্ষকরা। 3 জন ইনকোয়ারি করতে এসেছিল আমাদের বাড়িতে, এসে বলে যে আপনার মেয়ে, আমি বলেছিলাম হ্যাঁ আমার মেয়ে, তো তোমার মেয়ে, তাহলে আমাদেরকে 5,000 টাকা লাগবে, 5,000 টাকা দিয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে, তুমি 25,000 টাকা পেয়ে নেবা। তা আমি বললাম যে আমি যদি 25,000 টাকা পাবো, আপনারা 5,000 টাকা নিয়ে নেবেন, তাহলে আমার 20,000 টাকায় কী হবে? আমি 25,000 টাকার জন্য জমা করলাম, দিদি আমাদের মমতা দিদি আমাদের 25,000 টাকা দিচ্ছি, আপনারা 5,000 টাকা নিয়ে নেবেন, কেন নেবেন? আমি দেইনি টাকা, তার জন্য আমরা টাকা পাইনি, এখন পর্যন্ত আমি টাকা পাইনি। দিদি আমাদের টাকাটা দিচ্ছে, আমরা কেন পাবো না? আমরা ঠিক সময়ে ঠিক ডকুমেন্টস জমা করেছি, তবু আমরা কেন পেলাম না টাকাটা? এক্ষেত্রে টাকা চেয়েছে কে? প্রশাসনের, মানে সরকারি সমীক্ষক দল, যারা বাড়ি বাড়ি দেখতে যাচ্ছেন সব তথ্য ঠিক আছে কিনা, যোগ্য লোককে টাকা দেওয়া হবে কিনা, তারাই কাটমানি চাইছেন। আর টাকা না দেওয়ায় রূপশ্রীর টাকা জোটেনি সালেমা বিবির। মহকুমা শাসকের কাছে অভিযোগ হয়েছে। তা নিয়ে তর্কে জড়ালেন তৃণমূলের ব্লক সহ সভাপতি অমিতেশ পাণ্ডে আর বিজেপি নেতা অভিষেক সিংহানিয়া। দেখুন, অভিযোগ দেওয়া আর অভিযোগ প্রমাণ করা দূরের মধ্যে তো পার্থক্য আছে। অভিযোগ করেছে, তদন্ত করে যদি সে সত্যি দোষী হয়, অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে। এই তদন্তকারী অফিসারদের মাধ্যমে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাচ্ছে। দেখুন বিজেপি কি বলছে, বিজেপি ফেসবুকে আছে,
বর্তমানে বিজেপি মানুষের সাথে কোনো যোগাযোগ নাই, তারা এখন শীতকাল পড়েছে, লেপের নিচে ঢুকে আছে। যে অভিযোগ করলো সেই অভিযোগ যদি প্রমাণিত হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে, কিন্তু অভিযোগ করার প্রমাণ করা দুটোর মধ্যে পার্থক্য আছে। ঘুঘুর বাসা রাখালাম, এবার ইয়ার এন্ডিং একটা পুরস্কার দেখাই আপনাদের। না না, পুরস্কার আমি আপনাকে দিচ্ছি না, আমিও পাচ্ছি না। পুরস্কারটা কীরকম সেটাই বলছি। একে আপনি কোইন্সিডেন্স বলবেন নাকি অন্য কিছু বলবেন দেখুন। বছরটা শুরু হয়েছিল রাজনৈতিক বছর সন্দেশখালি দিয়ে, মনে আছে? শিরোনামে উঠে আসে উত্তর 24 পরগনার এক সময়ের অখ্যাত এই এলাকা। শুধু রাজ্য রাজনীতিতে নয়, জাতীয় স্তরেও তৃণমূল তখন প্রবল চাপে, বিক্ষোভ সামাল দেওয়া মুশকিল। আর বছর শেষ হতে চলল, সেই সন্দেশখালি নিয়েই আবার কথা বলতে হচ্ছে। না, কোনো ক্ষোভ বিক্ষোভ আন্দোলনের জন্য নয়, বলছি কারণ মুখ্যমন্ত্রী এবার সন্দেশখালি যাচ্ছেন অবশেষে। এ তো আর 5টা কর্মসূচির মতো সহজ সরল ব্যাপার হতে পারে না, কারণ জায়গাটার নাম সন্দেশখালি। ইলেকশনের আগে আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, দিদি আপনি সন্দেশখালি গেলেন না? আমি বলেছিলাম আমি যাব, পরে যাব। সুতরাং সেই জন্যই আগামী 30 তারিখ বেলা 1টায় আমার অফিসিয়াল প্রোগ্রাম সন্দেশখালিতে থাকবে। এটা হচ্ছে গভর্নমেন্টের পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম। মুখ্যমন্ত্রীর এই যাওয়া কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ, কারণ যখন সন্দেশখালি ইস্যু হচ্ছিল তখন সেখানকার মহিলারা তাদের যে নির্যাতনের কথা বারবার বলছিলেন, তারা বারবার বলছিলেন কেন মুখ্যমন্ত্রী একবার আসেন না। কিন্তু মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন তিনি ঠিক সময়ে যাবেন, আর তিনি এই ডিসেম্বরের 30 তারিখেই যাবেন বলে আজকে জানিয়ে দিলেন। ছোট্ট একটা মেসেজ, যাচ্ছি, তার কত বড় এফেক্ট বুঝতে পারছেন? গোটা একটা বৃত্ত যেন সম্পূর্ণ হচ্ছে। এবছর 5 জানুয়ারি এলাকার দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে গিয়ে তার উন্মত্ত অনুগামীদের হাতে মার খেয়ে রক্তাক্ত হয়ে ফিরেছিলেন ইডি অফিসাররা। বিতর্কের আগ্নেয়গিরি ফেটেছিল তারপর, ছড়িয়ে পড়ে আন্দোলন, বিক্ষোভের আগুন। নেভায় কার সাধ্যি? বছরের শুরুটা এভাবেই হয়েছিল। জোর করে জমি দখল, মহিলাদের উপর নির্যাতন, সন্দেশখালির ত্রাস। শেখ শাহজাহান তার দলবলের বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগে তখন কান পাতার দায়। লোকসভা ভোটের আগে তৃণমূল বেকায়দায়, মনে হচ্ছিল বোধহয় টলমল। এই বুঝি সরকার যায় যায়। একদিন নয়, দুদিন নয়, মাসের পর মাস ঝড় বইছে। লোকসভা নির্বাচনের আগে সন্দেশখালিকে প্রচারের হাতিয়ার করেছিল বিরোধীরা, বিশেষ করে বিজেপি। নারী নিগ্রহের অভিযোগ অস্বীকার করলেও দল ও প্রশাসনের তদন্তে উঠে আসে জমি জায়গা নিয়ে ওঠা বহু অভিযোগ সত্যি। মুখ পুড়েছিল শাসকের, কিন্তু ড্যামেজ কন্ট্রোলে মুখ্যমন্ত্রী একবারও যাননি সন্দেশখালি। দেশের প্রধানমন্ত্রী বাংলায় এসে ভোট প্রচারে সন্দেশখালির নাম বহুবার উল্লেখ করা সত্ত্বেও তৃণমূলের প্রতিনিধি দল পাঠানো হয়েছিল। পার্থ ভৌমিক, সুজিত বসুরা বারবার গেছেন, খোদ ডিজি সহ পুলিশ ফোর্সের মাথারা ছুটেছেন, কিন্তু মুখ্যমন্ত্রী না, একবারও যাননি। ভোট বাক্সের রেজাল্টটা কি পড়ে ফেলেছিলেন আগেই? জানতেন যে জোড়াফুলির রেকর্ড গড়ে ফুটবে সেখানে? বিজেপি সিপিএম কেউই হালে পানি পাবে না। তবে সন্দেশখালি বিধানসভায় বিজেপি জেতে, লোকসভায় তৃণমূলেরই জয় জয়কার। তাই বিরোধীদের আক্রমণ কানেও তোলেননি। এই সন্দেশখালি মমতা ব্যানার্জির চোখের সামনে হয়েছে, তার প্রশ্রয় হয়েছে। আমরা 144 ভাঙবো, কত ক্ষমতা আছে অ্যারেস্ট করুন আমাদের। তারা জল্লাদের রাজত্ব করছে এবং আইনের শাসনকে বরবাদ করে দিয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী চুপ, আপনি যে মহিলা কি করে চুপ করে আছেন? সন্দেশখালি বলছে মমতা যাচ্ছে। শুধু তো রাজ্য রাজনীতিতে আটকে ছিল না সন্দেশখালি, দিল্লি থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা বাংলায় এসে পরপর আক্রমণ করেছেন ইস্যুতে। সম্পূর্ণ বাংলাতে সন্দেশখালির ঝড় উঠবে। প্রধানমন্ত্রী এসে কত কাঁদছেন, মনে হচ্ছে আহারে মায়ের দুঃখে ওনার বুক জড়িয়ে যাচ্ছে। आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा, तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे। একবারও বুঝতে পেরেছিলেন
সন্দেশখালি কি করে টাকা দিয়ে সাজানো হয়েছিল। সন্দেশখালির সাজানো বাগান এখন পুরোটাই তৃণমূলের, বিরোধীদের চিহ্ন নেই। আন্দোলনে তারা পাস, কিন্তু ভোটের রায়ে ডাহা ফেল। সন্দেশখালির মানুষ দেখিয়ে দিয়েছে, আই স্যালিউট টু মাই মা বোনদের, সন্দেশখালিতেও আমরা জিতেছি এবং যে বুথে চক্রান্ত করেছিল সেই বুথেও আমরা জিতেছি। জানুয়ারির প্রথম সপ্তাহে যা শুরু হয়েছিল ডিসেম্বরের শেষে এসে দাঁড়ি পড়ল তাতেই। এবার মুখ্যমন্ত্রী যাচ্ছেন সন্দেশখালি। বছর শেষে সন্দেশখালির জন্য হাতে পুরস্কারের ঝুলি। সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী, বিভিন্ন সরকারি প্রকল্পে উপভোক্তাদের সরকারি সাহায্য করবেন। পুরস্কারিত, তাই না? সন্দেশখালির রাশ কার হাতে? হাতে গরম বুঝে দেওয়া বছরের শেষে এসে শুরুটা বিরোধীরা করেছিল, শেষটা তিনি করছেন। বিরোধীদের এই বার্তাটাই কি স্পষ্ট করে দিতে চান মমতা ব্যানার্জি? এই সফর কি তাদের ক্ষত আরো গভীর করতেই? সন্দেশখালির অবহেলিত পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে উন্নয়নের কাজ হোক বা অন্যান্য কোনো ধরনের উপঢৌকনের মধ্যে দিয়ে তিনি যে ভয় জয় করবার চেষ্টা করবেন, সেই সুযোগ আমার মনে হয় তার নেই। এতদিন পর তিনি যখন যাচ্ছেন, ক্ষতটা অনেক গভীর এবং সেই গভীর ক্ষতকে নিরাময় করবার কোনো বলবই ওনার কাছে নেই। এইমাত্র একটা খবর পেলাম, অভিষেক ব্যানার্জির অফিসের নাম করে টাকা চেয়ে ফোন করা হয় কালনা পুরসভার চেয়ারম্যানকে। এই অভিযোগ কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে গ্রেফতার হয়েছেন 3 জন। কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের সামনে রয়েছে আমার সহকর্মী সুমন, আমি ওর কাছে যাব। কিন্তু অভিযোগটি ইতিমধ্যেই জানিয়েছেন অফিসিয়ালি, শেক্সপিয়ার সরণি থানায় অভিযোগ হয়েছিল। কাটোয়ার তৃণমূল বিধায়ক, শুনুন একবার তার মুখে অভিযোগটা কি। চিটিংবাজ তারা কোনো সময় আইপ্যাক, কোনো সময় অভিষেক ব্যানার্জি অফিসের নাম করে প্রথমে কাটোয়া পৌরসভা পৌরপ্রধানকে ফোন করেছিল যে আমি প্রদীপ জৈন বলছি বলে। প্রদীপ জৈন আইপ্যাকের একজন ডিরেক্টর, যে এরকম আপনাকে তো সরিয়ে দেওয়া হবে, তো থাকতে গেলে আপনি আসুন দেখা করুন। প্রথমে এইটুকুই বলে, তারপরে আবার ফোন করে দিয়ে বলে যে কোনো একটা জায়গা বলে যে এই জায়গায় এসে দেখা করুন এবং আসার সময় কি টাকা নিয়ে আসবেন, টাকা দিতে হবে কিছু। তারপরেও সে তাকে জিজ্ঞাসা করে কোথায় দেখা করতে হবে, ও তখন বলে এমএলএ হোস্টেলে। লোকটাকে ধরে এবং তারপর যখন লোকটাকে একটু চাপ দেয়, সে স্বীকার করে যে হ্যাঁ সে প্র্যাকটিক্যালি চিটিং করার জন্যই ওকে ফোন করেছে ও অন্যায় হয়েছে। ও সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় ফোন করে, পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। দেখুন 3 জন গ্রেফতার হয়েছে, কিন্তু ব্যাপারটা বেশ গোলমেলে। একটু স্পষ্ট করে বুঝতে পারবো। আমার সহকর্মী সুমন রয়েছে কিড স্ট্রিট থেকেই। সুমন, 3 জন যারা এমএলএ নন, এমএলএ হস্টেল থেকে অ্যারেস্টেড হলেন, মানে এই বিষয়ে এমএলএদের সংসর্গ কিভাবে? আমরা দেখলাম এক বিধায়কের নামও ইতিমধ্যেই সামনে আসছে। দেখো, যেটা জানা যাচ্ছে উত্তরবঙ্গের এক বিজেপি বিধায়ক, অন্তত পুলিশ সূত্রে তেমনটাই খবর, তার নাম করে গেস্ট হাউসের একটা ঘর বুক করা হয়েছিল একজনের নামে। সেখানে কিন্তু এই 3 জন ব্যক্তি পৌঁছেছিলেন এবং তারপর তারা একটা ফোন নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ কল করেন এই পুরসভার চেয়ারম্যানকে, এবং সেই হোয়াটসঅ্যাপ কল যে ফোন নাম্বার থেকে করা হয়েছে তাতে লেখা রয়েছে এবি অফিস, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস থেকে তারা ফোন করছেন, এমনটাই তারা দাবি করেন। কিন্তু মূল বক্তব্য হলো এই 3 জন এই হোস্টেলে, যে হোস্টেলের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি, বিধানসভার সদস্যদের জন্য যে আবাস, সেখানে তারা প্রবেশ করলেন কি করে? তাহলে কি পর্যাপ্ত সিকিউরিটি চেক হয়নি? নিরাপত্তাকে এড়িয়ে তারা কি করে প্রবেশ করে গেলেন? এবং প্রবেশ করার পরে সেখান থেকে তারা হোয়াটসঅ্যাপ কল করে বসে বললেন আপনাদের পারফরমেন্স খারাপ, পারফরমেন্স ঠিক করতে হবে, নাহলে আপনাদের সরে যেতে হবে, তার জন্য আপনারা টাকা নিয়ে আসুন। পুলিশ পুরো বিষয়টা খতিয়ে দেখছে। ইতিমধ্যেই ওই বিরোধী দলের বিধায়ক, যার নামে গেস্ট হাউস বুক হয়েছিল বলে আপাতত জানা যাচ্ছে, এটা ঠিক না ভুল এটা কিন্তু আরও বেশি করে যাচাই করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে তাকেও কিন্তু ডেকে পাঠানো হবে এবং তদন্ত প্রক্রিয়া চালানো হবে। ইতিমধ্যে 3 জনকে ইন্টারোগেট করে যেটা জানা গেছে পিউ, যে তারা নেহাতি একেবারে চিটিং করার জন্য, জালিয়াতি করার জন্য এই উপায় অবলম্বন করেছিল এবং স্বাভাবিকভাবেই ফোন করে তারা পুরসভার চেয়ারম্যানের কাছ থেকে টাকা ডিমান্ড করে। এর আগেও কিন্তু এরকম একাধিকবার তারা এই কাজ করার চেষ্টা করেছে। অবশেষে তারা গ্রেপ্তার হলো। টোপে পা দেননি এই পুরসভার চেয়ারম্যান। টোপে পা দিলে কিন্তু আসলে টাকা যেত তাদের কাছে, লাভের লাভ না। সুমন, একটা কথা বলো, এরা যদি অনেকদিন ধরে এই কাজ আগেও করে থাকে, তখনও কি এই এমএলএ হস্টেলকে তারা ব্যবহার করেছিল? মানে এমএলএ হস্টেলে এদের প্রবেশ এবং কোনো এমএলএর নাম করে নেওয়া ঘরে এদের থাকা,
এটার সঙ্গে গোটা ঘটনার কি সম্পর্ক? দেখো, এই এমএলএ হোস্টেলের গেস্ট হাউস যে কোনো বিধায়ক বুক করতে পারে। এক্ষেত্রে জানা যাচ্ছে এটা যে ভিন্ন ব্যক্তির নামে বুকিংটা হয়েছিল, কিন্তু এই তিনজন প্রবেশ করেন। কিভাবে নিরাপত্তা এড়িয়ে প্রবেশ করলেন সেটা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ ইতিমধ্যে সেই তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। আগে জালিয়াতির সাথে তৃণমূলের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক আছে? দেখো, সেটা আলোচ্য বিষয়, সেটা পুলিশ তদন্ত করে দেখছে। তবে স্বাভাবিকভাবে যেটা জানা যাচ্ছে, এর মধ্যে একজন সে কিন্তু অপরাধী পুলিশের চোখে, কারণ এর আগেও বিভিন্ন বিষয়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তার এই পুরো বিষয়টা ইনভলভমেন্ট থাকাটাকে পুলিশ এটাকে একেবারে কিন্তু একটা অপরাধ হিসেবে দেখছে এই মুহূর্তে দাঁড়িয়ে। তবে একজন বিধায়কের নামে বুক করা যে গেস্ট হাউসের হোটেলের রুম, সেই গেস্ট হাউসের রুমে কি করে এই তিনজন পৌঁছলো, এটা কিন্তু সবচেয়ে বেশি কৌতূহলের বিষয় এই মুহূর্তে পুলিশের কাছে, সেটাই পুলিশ তদন্ত করছে। হ্যাঁ, মানে সেই প্রশ্নটি উত্তর খোঁজার চেষ্টা করছি। ফ্রড কেউ করতে চাইতেই পারেন, কেউ করতেই পারেন, কিন্তু তিনি এমন একটা জোনে ঢুকে করছেন যেটা হাই সিকিউরিটি, সেটা কি করে সম্ভব? একেবারে তাকে সেই কথাটাই তোমাকে দেখাবো পিউ। দেখো, এই যে এমএলএ হোস্টেল, এই এমএলএ হোস্টেলে প্রবেশ করতে গেলে তুমি ওদিকে ছবিটা দেখো, নিরাপত্তা রক্ষীরা রয়েছেন এবং এখানে কিয়স্ক রয়েছে, অর্থাৎ সচরাচর কেউ কিন্তু এমএলএ হোস্টেলে প্রবেশ করতে পারেন না। আমি যদি এখন ঢুকতে যাই আমাকে পুলিশ আটকাবে, কিন্তু সেই জায়গায় তিনজন অনায়াসে কি করে ঢুকে পড়লেন জালিয়াতি করার জন্য, অপরাধ সংগঠিত করার জন্য? এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে এই এমএলএরা যেখানে থাকেন সেখানকার যদি নিরাপত্তার এই হাল হয়, তাহলে পুরো রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। এবং স্বাভাবিকভাবে যেখানে একজন এমএলএ তিনি একটা গেস্ট হাউসে রুম বুক করেছেন, কারুর নামে বুক করেছেন, কিন্তু অন্য তিনজন ব্যক্তি সেখানে প্রবেশ করলেন জালিয়াতি করার জন্য এবং তিনি ধরা পড়লেন না, তাকে আটকানো গেল না, এই রাস্তা দিয়ে তিনি গড়গড় করে ঢুকে গেলেন। সেই প্রশ্নটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে। পুলিশ তদন্ত করে দেখছে, সিসিটিভির ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করেছে। ওই বিধায়ক, তাকেও কিন্তু জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। পাশাপাশি পুলিশ বোঝার চেষ্টা করছে এই তিনজন ভিতরে এই রাস্তা দিয়ে গেলেন কিভাবে, যেখানে দেখো ঘর এখানে ঢুকতে গেলে কারো না কারোর সঙ্গে কোনো না কোনো এমএলএ এর সঙ্গে, সে যে কোনো দলেরই হন, যোগাযোগ থাকাটা আবশ্যিক, তার রেফারেন্স থাকাটা আবশ্যিক। সুতরাং এখানে যারাই ঢুকে থাকুন, তাহলে কি নাম ভাড়িয়ে অন্য কোনো প্রতারক ঢুকে গেল, এই প্রশ্নটা আসে। তবে বিধায়ক হিসেবে উত্তরবঙ্গের কোনো বিধায়কের নাম সামনে আসছে, আবার দক্ষিণবঙ্গের কোনো বিধায়কের নাম সামনে আসছে, ফলে গোটা ব্যাপারটাই এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। কিন্তু সুমন, যেটা সব থেকে বড় বিষয়, আমরা কদিন আগে দেখলাম হাওড়ার এক তরুণ নেতা, একেবারেই নাম না জানা, নামও তরুণ তিওয়ারি, তিনি ওই অভিষেকের নাম করে টাকা তুলছিলেন। মানে অভিষেক ব্যানার্জি এবং তার অফিসের নাম করে টাকা তোলার একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে নাকি রাজ্য জুড়ে? তাকে তো দল বহিষ্কারই করলো। শুধু তাই নয় পিউ, আরও একটা কথা তোমাকে মনে করি যে সল্ট লেকের একজন নেতা, তারও নাম প্রায় অজানা, তিনি মানে একেবারে আন্তর্জাতিক সীমান্ত ক্রস করিয়ে জিনিসপত্র পাঠিয়ে দেবেন ব্যবসার কাজের জন্য, তার জন্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঙিয়েছিলেন এবং তাকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় অফিসের নাম করে কিন্তু বারবার এই ধরনের ঘটনা ঘটছে রাজ্যে, এবং পুলিশ তার মধ্যে কয়েকটা কেসেই কিন্তু অ্যারেস্ট করতে পেরেছে মূল অভিযুক্তকে, কিন্তু বারবার তৃণমূল নেতারা ইনভলভ হয়ে যাচ্ছেন। তাই এখানেও কোথাও এই সোর্সের মধ্যে ভূত খোঁজার চেষ্টা চলছে। তার কারণ ইতিমধ্যেই কিন্তু বিরোধীরা অভিযোগ করতে শুরু করেছে যে তৃণমূলের কানেক্টিভিটি না থাকলে এটা সম্ভব নয়। অন্যদিকে তৃণমূল বলছে বিজেপি বিধায়করা এর সঙ্গে জড়িত। স্বাভাবিকভাবে এই কোন বিধায়ক জড়িত, কোন দলের বিধায়ক জড়িত সেটা যেমন আলোচ্য, পাশাপাশি এই এমএলএ হোস্টেলের সিকিউরিটি, নিরাপত্তা, সেটাও কিন্তু আলোচনার। তার কারণ এই তিনজন যারা যাদের মধ্যে বিষয়টা অত্যন্ত জটিল, বিষয়টা গোলমেলে পুরোটাই পুলিশ খতিয়ে দেখছে। তবে এবার অন্য খবরের দিকে নজর রাখি। ফের আদালতে তৃণমূল বনাম তৃণমূল। সন্দেশখালীর টিএমসি নেতা দিলীপ মল্লিকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে কোর্টে সন্দেশখালীর বেরমজুর 2-এর পঞ্চায়েত প্রধান হাজি সিদ্দিক আলী মোল্লা। এর আগে অভিযোগ নিয়ে কোর্টে ছোটেন তৃণমূলের যুব নেতা মঈনুদ্দিন মোল্লা। তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ ঠুকে পাল্টা চাপে পঞ্চায়েত প্রধান। সম্প্রতি পুলিশের নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে পৃথক মামলা দায়ের করেছে হাজি সিদ্দিকী আলী মোল্লা। শহরে ব্রিজের স্বাস্থ্য নিয়ে সতর্ক রাজ্য। সাংবাদিক বৈঠকে দুর্গাপুর ব্রিজের ক্ষতির কথা জানালেন মুখ্যমন্ত্রী। টিম পাঠিয়ে পরীক্ষা করে দেখা গিয়েছে আগুন লাগার পরে তাপে ক্ষতি হয়েছে, সারাতে হবে জানান মমতা। শীতে আগুন জ্বালানোর বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগুন লেগে গেলে আপনারা জানেন এতে কি ক্ষতি হয়েছে। দুর্গাপুর ব্রিজটার খুব ক্ষতি হয়ে গেছে। ব্রিজের তলায় যদি আগুনটা লাগে, সেই আগুনটা এতটাই আগুনের তাপ ছিল যে দুর্গাপুর ব্রিজের অনেকটা স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার ব্রিগেড, পুলিশ, কর্পোরেশন, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সবাই মিলে পরীক্ষা করেছে
এবং পরীক্ষা করতে গিয়ে দেখেছে যে ব্রিজের ক্ষতি হয়েছে, আগুনের তাপ ব্রিজটাকে আক্রান্ত করেছে। সুতরাং মানুষের ক্ষতিতেও আমরা যেমন ব্যথিত হই, একটা ব্রিজ যদি কোনো রকম নষ্ট হয়ে যায় সাধারণ মানুষ, লক্ষ লক্ষ মানুষের অসুবিধা হয়। পাসপোর্ট জালিয়াতি মামলায় আলিপুর আদালতে এবার প্রশ্নের মুখে পড়ল পুলিশ। সাধারণ মানুষের পাসপোর্টের জন্য বারবার ভেরিফিকেশন হয়, আর 73 জনের জন্য কিচ্ছু হলো না। ভেরিফিকেশন হয়েছিল, যদি না হয়ে থাকে তবে যারা ভেরিফাই করেছিল তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা হয়েছে? তদন্তকারী আধিকারিককে প্রশ্ন আলিপুর আদালতের। ঠোটকাটা আবার দেখুন আগামীকাল। ব্রট টু ইউ বাই এজিলাস ডায়াগনস্টিক্স। নিজেকে টেস্ট করতে থাকুন।